আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93 ভাগের বেশি, বই বিতরণ এবং উদ্বোধন। বাংলাদেশেও একদিন বিমান হেলিকপ্টার তৈরি হবে আশা প্রধানমন্ত্রীর। দেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কাল বঙ্গভবনে শপথ। সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে ৭০ জন আহত, ঠাকুরগাঁওয়ের সমাবেশে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং 31st নাইটে রাজধানীতে উন্মুক্ত পার্টি এবং বার বন্ধ, হাতিরঝিল সহ বিভিন্ন স্থানে জনসমাগমে কড়াকড়ি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রকাশিত হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আগের বারের চেয়ে 10.71% বেড়ে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে 93.58 ভাগ। সারা দেশে জিপিএ-5 পেয়েছে 1,83,340 জন শিক্ষার্থী। গণভবন থেকে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইকরামুল হক সাইমের রিপোর্ট। 21 সালের এসএসসি ও করোনা পরিস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভার্চুয়ালি। সকল বোর্ডের পরীক্ষা ফলাফল ঘোষণা করছি। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল 22,27,113 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 20,96,546 জন। যারা পাশ করেছে পরীক্ষায় তাদেরকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি করোনার কারণে পড়াশোনা সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে। তা আমি একটু অনুরোধ করব যে আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে। এবার জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 1,83,340। গড় পাশের হার 93.58 ভাগ। পাশের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 97.52 ভাগ। সবচেয়ে কম পাশ করেছে বরিশালে 90.19 ভাগ। এছাড়া ঢাকায় পাশের হার 93.15 ভাগ। কারিগরি শিক্ষা বোর্ডে 88.49% ও মাদ্রাসা বোর্ডে পাশ করেছে 93.22% শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবছরের ফলের সূচকে বেশ কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি এর পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন বিনামূল্যে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠদান প্রচার, শিক্ষার উপকরণ হিসেবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা। এবার 18টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। অন্যদিকে 5,494টি প্রতিষ্ঠানে পাশ 100%। মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় 9 মাস পর 14 নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে 1.5 বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সিলেবাসে 14 নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। বাকি বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল দেয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরাও। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিকে ভালো কিছু করতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানার সুযোগ থাকার পরেও প্রতিষ্ঠানের ভালো ফলাফলে তাদের এ বাঁধ ভাঙা উচ্ছ্বাস। করোনা মহামারী উপেক্ষা করেই আনন্দে মাতেন শিক্ষার্থীরা। করোনার এ অতিমারিতে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা,
ঘরবন্দি জীবন, সর্বোপরি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত ফলাফল। প্রত্যাশিত ফলাফল পেয়ে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই প্রিয় ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। অবশ্যই বলবো যে এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। এই 3 বছর ধরে একই পড়া একঘেয়েমি আর ভালো লাগতেছিল না, আজকে এটা শেষ হয়েছে। নানা রকম প্রতিকূলতা পেরিয়ে সন্তানের ভালো ফলাফল অর্জনে সন্তুষ্ট অভিভাবকরাও। আমার ফ্যামিলিতে 2 জন মারা গিয়েছে, এর মধ্যে আমার মেয়েকে আমি বলেছি মা তোমার এগিয়ে যেতে হবে সামনে। আমার মেয়ে প্লাস পাইছে, এই কারণে আমার খুবই ভালো লাগতেছে। করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠে উচ্চ মাধ্যমিকে পুষিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকে একটা বড় আমাদের একটা ধাক্কাও হবে, কারণ অনেক পড়া টাইমও মনে হয় আমরা অনেক কম পাবো। পড়াশোনায় মনোযোগ হচ্ছিল না, তারপর আমাদের এক্সামটা হয়ে আমরা অনেক খুশি হয়েছি। সরকারি নির্দেশনা অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করার পাশাপাশি স্কুলগুলোতে আলাদা করে ক্লাস ও পরীক্ষা নেয় শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে বলে মনে করেন শিক্ষকরা। আমার স্কুলে তো অনলাইন ক্লাস কখনোই বন্ধ ছিল না এবং খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত 14 নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। এবার শুধু গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। করোনা মহামারীর নীরবতা ভেঙে বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রিয় ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন এসব শিক্ষার্থীরা, কারণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। যদিও শিক্ষা জীবনে কিছুটা ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতি আগামী দিনে উচ্চশিক্ষায় পূরণ করবেন এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু রাখতে শিক্ষকদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পুষ্টির উপর গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আদ্দিন সজীবের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ। হাতে নতুন বই, নতুন ঘ্রাণ, এরপর মোলাট করবে, নাম লিখবে, এমন কত কি পরিকল্পনা। অন্যরকম আনন্দ শিক্ষার্থীদের মধ্যে। নতুন বর্ষে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। আমি নতুন বই পেয়েছি, আমার বইয়ের ভিতরে যেগুলো মজার ছড়া ছিল সবগুলো আমি পড়েছি। এত বছর একটা বই পড়ে এখন নতুন বই পড়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সেটার জন্য ভালো লাগে। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরার আশাও করেন প্রধানমন্ত্রী। জানান, অনলাইন টেলিভিশনে শিক্ষার্থীদের পড়াশোনার যে আগ্রহ তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়। কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ বইসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যাতে পিছিয়ে না পড়ে, তাই তাদের হাতেও নতুন বই তুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টি প্রতিবন্ধী তারা যেন সমাজে পিছিয়ে না থাকে, তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতিতে বই তৈরি করে সেই বই তাদের মাঝে বিতরণ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন আমাদের যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় অন্তত 5টি নৃগোষ্ঠীর আমরা ভাষার সন্ধান পেয়েছি, তাদের বই আমরা প্রস্তুত করে তাদের হাতে দিচ্ছি। বাবা মা, গার্জিয়ান তারা খাবারের ব্যবস্থা করেন, আপনারা পুষ্টির দিকটা লক্ষ্য রাখবেন এবং শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারাও যেন এই পুষ্টি সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করে, শিক্ষা দেয়। করোনা পরিস্থিতিতে এবছর হচ্ছে না বই উৎসব, তবে বছরের প্রথম দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বই পাবে সব শিক্ষার্থী। ছাত্র আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশে একদিন বিমান, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় 69তম বিমান বাহিনী একাডেমি কোর্সের 18 জন অফিসার ক্যাডেটের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্লাইং ব্যাচ, ট্রফি ও তরবারি তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গত 13 বছরে এই বাহিনীর উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও জনগণের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালনে নবীন অফিসার ক্যাডেটের নির্দেশ দেন তিনি। এই কুচকাওয়াজের মাধ্যমে 12 জন মহিলা অফিসার ক্যাডেট সহ 54 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করল। কুচকাওয়াজে একাডেমির বিভিন্ন প্রকার বিমানের ফ্লাইট পাস্ট অনুষ্ঠিত হয়। সব সময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবে, এ দায়িত্ব পালন করে তোমরা সততা এবং কর্তব্যবোধ যেন তোমাদের মাঝে থাকে, সে বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দেবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে বিরাট দায়িত্ব তোমাদের কাঁধে অর্পণ করা হলো, তা নিষ্ঠা ও একাগ্রতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পালন করবে বলে আমি আশা করি। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের 5 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে 3য় নম্বরে ছিলেন। আগামীকাল বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। এদিকে আজই অবসরে গেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধান অনুযায়ী 67 বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়। সেই হিসাবে সৈয়দ মাহমুদ হোসেনের 67 বছর পূর্ণ হয় 30 ডিসেম্বর। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বা স্থায়ী মুক্তির ব্যাপারে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাব আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানান, নির্বাচন কমিশন গঠন বিষয়টি এখনও রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায়। সরকার কিন্তু কোনো কাজই আইনের বাইরে করতে পারে না। তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে যে মুক্তি দেওয়া হয়েছে, এটা কিন্তু মানবিক দিক বিবেচনা করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানবিক দিকটাই বিবেচনা করেছে। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির যোগ না দেওয়া গণতন্ত্রের জন্য খারাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সংলাপে অংশ না নিলেও নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে শেষ পর্যন্ত তারা ভোটে অংশ নেবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে দলের নেতাদের সাথে বৈঠকের আগে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো। তাদের মতলব হচ্ছে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। এটাই হলো এখন তাদের এজেন্ডা। 31শে ডিসেম্বর ছুটির দিন হওয়ায় 2 জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। জরিমানা ছাড়া সহজে কর রিটার্ন দাখিল করতে এই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এর আগে গত নভেম্বর করোনা মহামারীর কারণে কর দেওয়ার সময় আরও 1 মাস বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে গত বছরের মতো এ বছরও করদাতারা তাদের রিটার্ন জমা দেওয়ার জন্য 2 মাস সময় পেলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের হয়রানি ও জরিমানা ছাড়া কর অঞ্চলগুলোতে আয়কর জমা, নিবন্ধন, রিটার্ন দাখিল করা যাবে।
চূড়ান্ত করা হয়েছে বহুল আলোচিত ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রকাশিত হবে গেজেট। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, ড্যাপের আওতায় আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম থাকবে না, রাখতে হবে পর্যাপ্ত খোলা জায়গা, পার্ক, জলাধার। প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করলে দেওয়া হবে 100 তলা ভবন নির্মাণের অনুমোদন। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকায় জনসংখ্যা বাড়ার সাথে বেড়েছে অপরিকল্পিত নগরায়ন। রাস্তা থাক আর না থাক, গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। এসবের অনুমোদন দিয়েছে নগর কর্তৃপক্ষই। এই শহরকেই আবার বাসযোগ্য করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ নিয়ে বিশদ অঞ্চল বা ড্যাব তৈরি করা হয়েছে। একটি আদর্শ শহরে যা থাকে সেই সুবিধাগুলো নিশ্চিতের সুপারিশ রয়েছে এই মহাপরিকল্পনায়। 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আমরা প্ল্যানটা করছি। প্রত্যেকটা এলাকার জন্য খেলার মাঠ থাকতে হবে, খোলা পরিবেশ থাকতে হবে। এই বিষয়গুলোকে আমরা এখানে নতুন যে ড্যাব, এটা আমরা এনকারেজ করছি। আমরা ব্লক বেসড ডেভেলপকে এনকারেজ করছি, অর্থাৎ ছোট ছোট প্লট, 2 কাঠার প্লট, 3 কাঠার প্লট, এক একটা বাড়ি করছে, অল্প অল্প জায়গা ছাড়ছে, তারও কোনো কাজে আসছে না। কিন্তু আমরা ওদেরকে এনকারেজ করছি যাদের হয়তো পাশাপাশি অনেকগুলো 3 কাঠার প্লট আছে, তারা সবাই মিলে যদি একসাথে আসে, তাহলে একটা যদি হাইরেস বিল্ডিং করে, আমরা এখানে ইনসেন্টিভ দিচ্ছি, ফায়ার ইনসেন্টিভ দিব, এবং এতে কিছু খোলা জায়গা, তো সবাই মিলে একটা খোলা জায়গা তৈরি হলো, ওই খোলা জায়গাটা ওনারাই ব্যবহার করবে। ড্যাপের শর্ত মানলে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি সহ বেশিরভাগ এলাকায় 5 থেকে 8 তলার বেশি উচ্চতার ভবন নির্মাণ করা যাবে না। খালি রাখতে হবে প্লটের পর্যাপ্ত জায়গা। বিষয়টি নিয়ে আবাসন ব্যবসায়ীরা আপত্তি জানালেও স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, জনস্বার্থের কথা চিন্তা করেই এটি করা হয়েছে। এই কথাটা একেবারে অমূলক। 6 তলা 3 তলার উপরে কোথায় বিল্ডিং করতে দেওয়া হবে না। আমরা 40 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যদি কেউ করতে চায়, তাদেরকে অভিনন্দন জানাই। তবে সেখানে যেখানে করতে চাবেন, সেখানের মধ্যে আমাদের কমিউনিকেশন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা, ইউটিলিটির সুবিধা যদি থাকে, আমরা এখানে সুপারিশ করছি যে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়ার জন্য। আর যেখানে নাকি নাই, আমার এই সুযোগ দেওয়াটা কোনোভাবে আপনার মানবিক হবে না, হ্যাঁ, এবং নৈতিক হবে না। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ড্যাপের গেজেট প্রকাশ করা হবে। 2035 সাল পর্যন্ত সে অনুযায়ী চলবে ড্যাপ এলাকায় ভবন নির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুপক্ষের অন্তত 70 জন আহত হয়েছেন। থেমে থেমে চলা এ সংঘর্ষে শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি না মানা পর্যন্ত দেশজুড়ে কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জেলা শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রিজ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। কাটাখালীর 3টি সেতুকে ঘিরে থেমে থেমে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। আওয়ামী লীগের দাবি মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বিএনপি কর্মীরা। অন্যদিকে বিএনপির দাবি পূর্ব পরিকল্পিতভাবে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এ হামলা করেছে। এদিকে একই দাবিতে ঠাকুরগাঁও পাঠাগার চত্বর মাঠের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা দিন দিন কঠোর হবে। এই সমাবেশ থেকে এই শপথ গ্রহণ করি যে যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাসিত নেতা তাকে দেশে ফিরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ে ফিরে যাব না। আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনেও ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বেআইনিভাবে ক্ষমতায় থাকা বর্তমান সরকার খালেদা জিয়াকে আইনের অপব্যাখ্যা দিয়ে চিকিৎসা বঞ্চিত করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আবারও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 7 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,070 জনে। সারা দেশে একদিনে 22,667 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 509 জনের। শনাক্তের হার 2.25%। একই সময়ে সুস্থ হয়েছেন 395 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে আজ থেকে চালু হয়েছে করোনার নতুন প্রতিষেধক রেটিনভার ও নির্মাটেলভি। করোনায় আক্রান্ত রোগীদের জন্য এই ট্যাবলেট 88% কার্যকর বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর প্রতিটি ডোজের দাম হবে 3,200 টাকা। আক্রান্ত রোগীদের নিতে হবে মোট 5টি ডোজ। বাংলাদেশে এর বাজারজাত করছে ভ্যাকসিনকো। সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকদিন খেতে হবে নির্মাটেলভি আর রেটিনোভি আজকে থেকে এই বাংলাদেশি জনগণের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই ওষুধ খাবে যারা আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত হয়নি তারা এই ওষুধ কিন্তু খেতে পারবে না। এই ওষুধের মাধ্যমে হসপিটালে চিকিৎসা প্রয়োজনীয়তা 88% কমে যাবে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে পুলিশ বাহিনীর সদস্যরা সব ধরনের সেবাসহ যে সহযোগিতা প্রদান করেছে তা নজিরবিহীন ও দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক করোনা ইনসিগনিয়া ব্যাচ প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এ সময় পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে দাফন পর্যন্ত সবকিছু করে পেশার বাইরেও সেবা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। আমরা তখন পাগল হয়ে গেছিলাম, কোন হাসপাতালে কয়টা সিট আছে এগুলো জানার জন্য, এবং কোন হাসপাতাল আমরা কথা বলবো। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। মূল দায়িত্বটা কিন্তু পুলিশ পালন করেছে। 31st নাইটে রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, 31 ডিসেম্বর সকাল থেকে 1 জানুয়ারি সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর সকল বার। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বাড়িধারা ও হাতিরঝিল এলাকায় প্রবেশে থাকবে কড়াকড়ি। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জিএম তসলিমের রিপোর্ট। 31st নাইটের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এইবার অনেকেই 31st নাইট উদযাপনের উদ্যোগ নিয়েছেন। তবে এইবারও উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, 31কে ঘিরে নাশকতার হুমকি না থাকলেও বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ। রাজধানীর তারকা হোটেল ও কূটনৈতিক পাড়াকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। 31 তারিখ সকাল থেকেই 1 তারিখ সকাল পর্যন্ত সমস্ত বার, এই শহরের সমস্ত বার বন্ধ থাকবে। কোনো নাশকতা না হয় সেটার জন্য আমাদের সিটি যেটি কাউন্টার টেররিজম ইউনিট যেটা আছে সেটি তারা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। সারা শহরে ডিবির টিম বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশের ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও রাজধানীর অভিজাত এলাকা, গুলশান, বনানী, বাড়িধারা ও হাতিরঝিলে রাত 8টার পর বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি। রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, কর্মচারী, এরা ব্যতীত কেউ এই ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারবে না। হাতিরঝিল এলাকাটা আমরা কর্ডন করে রাখবো। আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁয় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন করা নিষেধ করেছে ডিএমপি। এছাড়াও ডিজে পার্টি, পটকা, আতশবাজি, বেপরোয়া কার ও মোটরসাইকেল চালানোর উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আমরা তো কালচারালি ওইভাবে এখনো ডেভেলপ করি নাই। যখন ডেভেলপ করব তখন সবাই মিলে উৎসব করব, সমস্যা নাই। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীর মধ্যেও চলতি বছরের 11 মাসে বিদেশে গেছেন 4,85,000 কর্মী। এর মধ্যে 3,70,000 গেছেন সৌদি আরবে। রাজধানীতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। একই সময়ে দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের তথ্য জানাতে না পারলেও সংস্থাটি বলছে আউটপাসের মাধ্যমে এ সময় 64,000-এরও বেশি অভিবাসী দেশে ফিরেছেন। সৌদি আরব ও বাহরাইনের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়লেও কমেছে দক্ষ অভিবাসী কর্মীর সংখ্যা। তবে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য আবার উন্মুক্ত হওয়ায় এই শ্রমবাজার চাঙ্গা হবে বলে মনে করছে রামরু। 2021 সালে মোট অভিবাসন ঘটেছে বাংলাদেশ থেকে 4,85,000 কর্মীর। এর ভেতরে কিন্তু 60,000-এর উপরে নারী কর্মীর অভিবাসন হয়েছে এবং এটা যদি আমরা যে কোনো একটা নর্মাল ইয়ারের সাথে চিন্তা করি তার চেয়ে 2019 সালের সাথে তুলনা করলে 32% কম, আর যদি আমরা 2020-এর সাথে তুলনা করি এটি 55% বেশি 2020-এর তুলনায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সকালে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বিগত বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে পুনরায় নৌকা প্রতীকে ভোট চান। অপরদিকে তৈমুর আলম খন্দকারও নগরীর বিভিন্ন এলাকায় নানা প্রতিশ্রুতি তুলে ধরে প্রচারণা চালান। নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে গ্রিন ও ক্লিন সিটি করার ঘোষণা দেন তিনি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। 66 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বামনডাঙ্গায় বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি 500 মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর চিকিৎসা দিয়ে আসছে উল্লেখ করে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবার কাজ অব্যাহত রাখবে তার বাহিনী। রংপুর অঞ্চল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন 66 পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফৈজুর রহমান। দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের ভিতরে কম্বল বিতরণ করছি। আমরা শুধু কম্বল বিতরণও করব না, এর বাইরে আমরা চিকিৎসা সামগ্রীর প্রদান ছাড়াও চিকিৎসার সহায়তা, মানে আমাদের ডাক্তাররা রোগী দেখে দিবে। যেমন অনেক জায়গায় দেখছে আমরা, আমাদের পশু ডাক্তার আছে, তারাও কিন্তু গবাদি পশুর অন্য রোগ নির্ণয় বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসা সামগ্রীও দিচ্ছি। এরপর এইভাবে আমরা যেখানে সুযোগ পাচ্ছি জনগণের কিছু জন্য করার আমরা কিন্তু করছি। উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের লজিস্টিক সেবা প্রদান করে আসা আলবার্টস এডুকেশনের সাথে চুক্তি সই করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য আলবার্টস থেকে ভর্তি ও স্কলারশিপ সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, সিস্টার কনসার্ন অ্যাডমিশন এসি এর হেড অব অপারেশন কাজী মিসবাহুর রহমান এবং আলবার্টস এডুকেশনের সিইও বাংলাদেশি ইউকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি হাসান এবং আলবার্টস বাংলাদেশের উইংসের হেড অব অপারেশন আশিক খান উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের আবাসনে নবনির্মিত ডরমিটরি চালু করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। প্রায় ৭৪,২৪৪ বর্গফুট আয়তনের 4তলা এ ডরমিটরিতে ১,০০৮ জন শ্রমিক বসবাস করতে পারবেন। দেশের ৮টি ইপিজেডের মধ্যে
বেবজার নির্মিত এটি প্রথম নারী শ্রমিকদের ডরমিটরি। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এর ডরমিটরিতে 126টি কক্ষ রয়েছে। ডরমিটরির নিচতলায় রয়েছে একসাথে 500 জন ধারণ ক্ষমতা ডাইনিং রুম, চিত্ত বিনোদনের জন্য ইনডোর গেমিং রুম, টিভি রুম, নামাজ ঘর ও ডে কেয়ার রুম রয়েছে। আদ্দিন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। রাজধানীর মগবাজারের মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিকুল হক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বুবলি ও মাদার কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক মুয়াজ রাকিন। এর মধ্য দিয়ে ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের যাবতীয় বিজ্ঞাপন ও প্রচারণার অংশ নেবেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের অতিথি আদ্দিন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা বলেন, পিরিয়ডের সময় বিভিন্ন রোগ থেকে বাঁচতে সব নারীকে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার করতে হবে। এজন্য ফ্লাই ন্যাপকিন অনন্য। স্যানিটারি ন্যাপকিনের মূল্য কমিয়ে শহর থেকে প্রত্যঞ্চলে পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একটা ছেলে বা মেয়ে যখন তার হরমোনাল পরিবর্তন হয়, যখন তার দৈহিক মানসিক অনুভূতি এসব জিনিস যখন চেঞ্জ হয়, তখন কিন্তু তার পাশে তার পরিবারের সদস্য, তার আত্মীয় স্বজন, তার স্কুল সবাই থাকা দরকার। আমি মনে করি আমাদের স্যানিটারি ন্যাপকিন এটা গভর্নমেন্টের উচিত আরো এটাকে এমনভাবে এটাকে এনগেজ করা যাতে এটার দাম কমে। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য ইস্যু করা পারপিচুয়াল ফান্ডের বিপরীতে আজীবন কুপন বা সুদ পাওয়ার নিশ্চয়তা বাতিল করেছে বিএসইসি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে নিয়ে ইতিপূর্বে 8 ব্যাংকের পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রে আজীবন কুপন বা সুদ প্রদানের দেওয়া শর্ত গতকাল প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি। ভবিষ্যতে কোনো পারপিচুয়াল বন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি এমন শর্ত দেবে না। কমিশনের এই শর্ত প্রত্যাহারের ফলে চাইলে সংশ্লিষ্ট ব্যাংক এই ধরনের ইস্যু করা বন্ডের ক্ষেত্রে কুপন বা সুদ প্রদান স্থগিত করতে পারবে। তবে কেবল লোকসানে পড়লে তখনই এই ক্ষমতা ব্যবহার করতে পারবে ব্যাংকগুলো। পার্টেক্স খেলার খবর। আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেলেন বাংলাদেশের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, এই পুরস্কারের জন্য সাকিবের প্রতিপক্ষ পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রলিং। 2021 সালে 9 ওয়ানডে খেলে 250-তে 277 রান করেন সাকিব। সাথে বল হাতে 17 উইকেট নিয়ে বর্ষসেরা ক্রিকেটার হওয়ায় দৌড়ে টিকে আছেন বাংলাদেশের পোস্টার বয়। আগামী 17 জানুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করবে আইসিসি। শারজায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে 103 রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতীয়দের দেওয়া 244 রানের লক্ষ্যে খেলতে নেমে 68 রানে 6 উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে টাইগার যুবারা। আরিফুলের 42 রান পরাজয়ের ব্যবধান কমালেও 140 রানেই থামে বাংলাদেশের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করে 8 উইকেটে 243 রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ 90 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা শেখ রশিদ। শুক্রবার শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93 ভাগের বেশি, বই বিতরণ উদ্বোধন। বাংলাদেশেও একদিন বিমান হেলিকপ্টার তৈরি হবে আশা প্রধানমন্ত্রী।
দেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কাল বঙ্গভবনে শপথ। সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে ৭০ জন আহত, ঠাকুরগাঁওয়ের সমাবেশে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং 31st নাইটে রাজধানীতে উন্মুক্ত পার্টি এবং বার বন্ধ, হাতিরঝিল সহ বিভিন্ন স্থানে জনসমাগমে কড়াকড়ি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।